এসব কথা বলবেন না প্লিজ। আবির মৃদু হেসে উত্তর দিল। তাহলে তুই বল, কাঁদছিলি কেন? তোরে কে কি বলে যে তুই এইভাবে কাঁদছিস? এত আবেগ দিয়ে জীবন চলে না মেঘ। কে কি বললো, কে কি করলো, কে কোথায় চান্স পেলে, এসব ভেবে নিজেকে গুটিয়ে নিলে জীবনে কোনোদিনই উন্নতি করতে পারবি না। নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে মাথা নিচু করে দাঁড়িয়েছে। আবির ছোট করে ধমক দিল। টাকায় দিকে। মেঘ 1 সেকেন্ডের মধ্যে আবিরের চোখের দিকে তাকালো। আবির ঢোক গিলে শক্ত কণ্ঠে বলল, তোকে অনেক বেশি শক্ত আর সাহসী হতে হবে। আশেপাশে তোকে কাঁদানোর জন্য হাজারো মানুষ থাকবে। তাদের কথায় তুই কাঁদছিস মানে তারা জিতে গেল। এত সহজে অন্যকে জিতে দেওয়া কি ঠিক হবে? একটু থেমে পুনরায় বলল, জীবনে যাই হয়ে যাক, তবুও নিজের মনোবল ভেঙে দেওয়া যাবে না। এখনো অনেক সত্যির মুখোমুখি হওয়ার বাকি। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল। কি এমন সত্যি? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, এখন তোর না জানলেও চলবে, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। রবিবারে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আবির সোফায় বসে আছে। কিছুক্ষণের মধ্যেই জান্নাত বাসায় ঢুকছে। মেঘ একটা খাতা রেখে আসছিল, সেটা আনতে আবারও রুমে গেছে। জান্নাতকে দেখে আবির হাতে কয়েক প্রশ্ন নিয়ে এগিয়ে গেল। প্রশ্নগুলো দিয়ে কি যেন কথা বলছিল। মেঘ খাতা নিয়ে নামতে গিয়ে সেই দৃশ্য দেখে ফেলেছে। যার মনে যেটা থাকে সেটাই সবার আগে মাথায় আসে। মেঘ তাড়াতাড়ি করে নামছে, কাছাকাছি আসতেই আবির ঘাড় ঘুরিয়ে মেঘকে দেখলো। তারপর স্বাভাবিক কণ্ঠে জান্নাতকে বলল, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি। আর তুমি ফ্রি হয়ে আমি একটা কল দিও। জান্নাত চিন্তিত স্বরে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। এদিকে মেঘ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দুজনের দিকে। মাথার ভিতর প্রশ্নরা সব এলোমেলো ছুটছে। জান্নাত আপুকে চিন্তা করতে না করছে আবির ভাই দেখবে এসবের মানে কি। ওনাদের মধ্যে সম্পর্ক না থাকলে তো এসব বলতো না। আবারও কল দিতে বলছে। মেঘ বিড়বিড় করে বলছে, গেল রে গেল, তোর আবির ভাই অন্য মেয়ের হয়ে গেল। আবিরের আনা কোচিংয়ের কয়েকটা প্রশ্ন দিয়ে জান্নাত পরীক্ষা নিয়েছে। মোটামুটি 3 ঘন্টার উপরে সময় লাগছে। ড্রাইভার আর তানভীরকে পাঠিয়েছে জান্নাতকে বাসা পর্যন্ত দিয়ে আসতে। মেঘ খেতে বসেছে। 2 মিনিটের মধ্যে আবিরও খেতে আসছে। বাড়ির সবার খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। আবির ইচ্ছে করে মেঘের জন্য ওয়েট করছিল। এই যে জান্নাতের সাথে কথা বলেছে, মেঘের মনে কি চলছে তা বোঝার জন্য ওয়েট করছিল। দুইজনই চুপচাপ খাচ্ছে। হঠাৎ মালিয়া খান তানভীরের চেয়ার টেনে আবিরের পাশে বসছেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, বাবা, তোর সাথে একটু কথা ছিল। আবির খেতে খেতেই জবাব দিল। বলো, শুনছি। মেঘের খাওয়া বন্ধ হয়ে গেছে। সে খুব ভালো বুঝতে পারছে বড় আম্মু কি বলতে চাচ্ছেন। আজকে জান্নাত আপু যাওয়ার সময় মেঘ দেখেছে বড় আম্মু জান্নাতকে দূর থেকে বউ দেখার মতো পরখ করছিল। মালিয়া খান শীতল কণ্ঠে বলা শুরু করলেন, আর কিছুদিন পরেই তোর 25 বছর হতে চললো। তুই যেহেতু এখন ব্যবসাও করছিস, তোর আব্বুর মুখে শুনেছি তুই খুব মনোযোগী। আর তুই যাওয়াতে নাকি ব্যবসায় অনেক উন্নতি হচ্ছে। তাই বলছিলাম বিয়ে তো করা দরকার। আমি সেদিন মেঘকে জান্নাতের কথা জিজ্ঞেস করছিলাম। মেয়েটাকে আমার ভালো লাগছে। তোর পছন্দ হলে ভাবছি তোর আব্বুকে জানাবো। আবিরপূর্ণ মনোযোগ দিয়ে মায়ের বলা এলোমেলো কথাগুলো শুনল। যতই রাগ উঠুক আবির মায়ের উপর সহজে চেঁচায় না। মেঘের দিকে এক পলক তাকালো আবির। মেঘ অনেকক্ষণ আগে থেকে খাওয়া বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। আবির মনে মনে ভাবছে, মানুষ ঠিকই বলে, জীবনে হাজার হাজার শত্রুর প্রয়োজন হয় না, ঘরে 2-1টা এমন মানুষ থাকলেই যথেষ্ট। হায় আল্লাহ, আমি বিয়ে করার আগেই তো ওরা আমার সংসার ভেঙে দেবে। তার মানে এই কারণেই মেঘ সেদিন এত কান্না করছিল, আর আমি ওকে পড়াশোনা দিয়ে এত জ্ঞান দিলাম। আবিরকে নিশ্চুপ থাকতে দেখে মেঘের মনটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির ভাই রাজি হলেই সামনে বিয়ে, অবশ্য রাজি হবেই বা না কেন। উনিও তো এইটুকু ভেবেই মেঘ থেমে গেল। চোখ টলমল করছে, ঠোঁট কাঁপছে। আবির মায়ের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে আকস্মিক বলে উঠল, একটা মেয়ে এই বাড়িতে পড়তে আসছে আর তোমরা কী সব ভাবছো? তাছাড়া আমি এখন বিয়ে করব না, এই টপিকে আর কথা বলবো না। এইটুকু বলেই আবারও দাঁড়িয়ে পড়ল। মেঘের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এই মেয়ে, খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে। এসব আজাইরে চিন্তা মাথায় ঢুকবি না। অ্যাডমিশন টেস্টের চাপে মেঘের নাজেহাল অবস্থা। প্রতিদিনই জান্নাত পড়াতে আসে। টানা 3 ঘন্টা পরীক্ষা নেওয়া বুঝানো শেষে বাসায় ফেরে। অন্যান্য দিনের মতো আজও মেঘ সব পড়া শেষ করে 11:30টার দিকে শুয়েছে। আবির এখনো ফিরেনি। মেঘ একবার আবিরের রুম থেকে ঘুরেও আসছে। আরও 20 মিনিট অপেক্ষা করেছে। আবির ফিরছে না বলে বাধ্য হয়ে ফোনে সেভ করা আবিরের নাম্বারটা বের করে। কোচিংয়ের ঘটনার পর আজ দ্বিতীয়বারের মতো আবির ভাইকে কল দিতে যাচ্ছে।
অষ্টাদশীর হৃদয়ের কম্পন তীব্র হতে শুরু করেছে। কল রিং হচ্ছে, কয়েক মুহূর্তে রিসিভ হলো। সঙ্গে সঙ্গে মেঘ কাপা কাপা গলায় সালাম দিল। একই সময় ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসছে। সালাম আর ওপাশের মেয়েলি কণ্ঠের বলা কথাটা একসাথে হয় মেঘ কথাটা বুঝতে পারেনি। আবির উচ্চস্বরে কাকে বলে উঠল। স্টপ। সহসা স্বাভাবিক কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলল, ঘুমাসনি এখনো? আবিরের স্টপ শুনে মেঘ এখনো স্টপ হয়ে আছে। কোন মেয়ে কি বলেছে, আবির ভাই এখন কোথায়, কিছুই ভেবে পাচ্ছে না। কিছুটা ভেবেচিন্তে মেঘ প্রশ্ন করলো, আপনি এখন কোথায়? বাসায় কখন আসবেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল। বাসায় ফিরতে একটু দেরি হবে। কেন? মেঘ পুনরায় প্রশ্ন করলো। কোথায় আছেন? আবির রাশভারী কণ্ঠে উত্তর দিল। একটা কাজে আসছি, তানবীরও আছে আমার সাথে, চিন্তা করিস না। মেঘ খুশি হয়েও হতে পারল না। মেয়ের কণ্ঠ শুনে মনে ভয় ঢুকেছিল। তানভীর সাথে আছে শুনে একটু খুশি হলেও বেশি খুশি হতে পারল না। কারণ তানভীর আপন ভাই হওয়ার সত্ত্বেও ভাইয়ের খোঁজ না নিয়ে আবির ভাইয়ের খোঁজ নিচ্ছে। বিষয়টা কেমন হয়ে গেল না? মেঘ আস্তে করে শুধালো। ভাইয়া কি আপনার পাশে? আবির উত্তর দিল। না, একটু দূরে। কথা বলবি? ডাকবো? মেঘ সঙ্গে সঙ্গে বলে উঠল। না না, এমনিতেই। আসছেন না যে, অপেক্ষা করতেছি। আবির ঠান্ডা কণ্ঠে বলল। অপেক্ষা করতে হবে না, আমরা চলে আসবো। মেঘ আস্তে করে বলল। টেনশনে ঘুম আসছে না। আবির কপাল কুঁচকে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল। আচ্ছা, আসতেছি। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অনেকক্ষণ পর আবির আর তানভীর বাসায় ফিরেছে। তানভীর আগে আগে বাসায় ঢুকে পড়লেও আবির নিচে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। মেঘ ব্যালকনি থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। ঠোঁটে তার মিষ্টি হাসি। মেঘ বিড়বিড় করে বলছে, আবির ভাইয়ের উপস্থিতি যে আমার হৃদয়ে বসন্ত জাগাতে সক্ষম। উনি কবে বুঝবেন এটা? মেঘ আনমনে কত কিছু ভেবে যাচ্ছে। কখন আবির বাসায় ঢুকেছে অষ্টাদশীর সেই খেয়াল নেই। আবির নিজের রুমে না গিয়ে সোজা মেঘের রুমে এসেছে। মেঘকে রুমে না পেয়ে যেই না ব্যালকনির দিকে যাবে তখনই দৃষ্টি পড়ে মেঘের খাতার দিকে। কেমিস্ট্রির বিক্রিয়ার পাশে বড় বড় অক্ষরে লেখা আবির ভাই। আবির তৎক্ষণাৎ খাতাটা হাতে নিয়েছে। লাস্ট কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে দেখেছে। পড়ার ফাঁকে ফাঁকে খাতা জুড়ে আবির ভাই লেখা, আরও কিছু কিছু রোমান্টিক লাইন, কবিতার অংশ, গানের লাইন, এসব লেখা। এসব দেখে আবিরের মাথায় রক্ত উঠে গেছে। খাতা টেবিলের উপর ছুঁড়ে ফেলে ব্যালকনিতে পা রাখতে রাখতে চিৎকার দিয়ে উঠল। এমি, সমস্যা কি তোর? আচমকায় আবির ভাইয়ের কণ্ঠ শুনে চমকে ওঠে মেঘ। আবিরের রাগান্বিত মুখ বিবর দেখে ভয়ে দুপা পিছিয়ে মাথা নিচু করে নরম স্বরে বলল, কোনো সমস্যা নেই। আবির দ্বিতীয়বারের মতো চিৎকার দিয়ে উঠল। তুই কি পড়াশোনা করবি নাকি করবি না? মেঘের মাথায় কিছুই ঢুকছে না। আবির ভাইকে বাসায় আসতে বলার সাথে মেঘের পড়াশোনার কি সম্পর্ক? জান্নাতাপুর নেওয়া পরীক্ষাতেও তো ভালোই মার্ক পায়, তাহলে আবির ভাই এমন কেন করছেন? মেঘ ঢোক গিলে ছোট করে বলল, করব। আবির রাগান্বিত কণ্ঠে বলল, লোক দেখানো পড়াশোনা করার কোনো দরকার নেই। এটা তোর জন্য লাস্ট ওয়ার্নিং। যদি তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাস তাহলে তোর পা দুটো ভেঙে বাসায় রেখে দেবো। পড়াশোনা যদি করতে এসেস তাহলে চান্স পাইতে হবে। এটুকু বলেই আবির থামল। চোখে মুখে একরাশ বিরক্তি আর ক্রোধ। এক সেকেন্ড না দাঁড়িয়ে চলে যায়। মেঘের টেবিলের পাশে থাকা কাঠের চেয়ারে সজোরে লাথি দিয়ে রুম থেকে বেরিয়ে পড়েছে। লাথিটা চেয়ারে দিলেও কেঁপে উঠেছে অষ্টাদশীর সর্বাঙ্গ। মাথায় ঢুকছে না কিছুই। কি এমন হলো যে আবির ভাই এতটা রেগে আছেন? বাসায় ফেরার কথা বলে কি ভুল করে ফেলেছি? উনি কোথায় বা গেছিলেন? মেঘ কিছুক্ষণ পর রুমের দিকে পা বাড়ায়। চেয়ারটা ফ্লোরে পড়ে আছে। মেঘ চেয়ারটা তুলে ঠিকমতো রাখতে গেলেই চোখে পড়ে খাতাটা। ফ্যানের বাতাসে খাতার পৃষ্ঠাগুলো উঠছে। মেঘ সঙ্গে সঙ্গে খাতা তুলে নেয় হাতে। খাতা জুড়ে আবির ভাই লেখা দেখে কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিড়বিড় করে বলছে, সর্বনাশ, এই খাতা কি আবির ভাই দেখে ফেলেছে? তখনই আবির আবারও রুমে আসছে। ফ্যান বন্ধ করে মেঘের হাত থেকে খাতাটা এক টানে নিয়ে হাতে থাকা লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশালাকার চোখে সেই আগুন স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আগুনের মাত্রা বাড়তে শুরু করেছে, তাই আবির খাতা ছেড়ে দিয়েছে। ফ্লোরে খাতাটা পড়তেই আগুন দ্বিগুণ বেড়ে গেছে। আবির সেই আগুনের দিকে তাকিয়ে থেকে রাশবাড়ি কণ্ঠে বলল, ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তার ফলাফলটা আরও বেশি ভয়ানক হবে, মনে থাকে যেন। আবির চলে গেছে। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই আগুন দেখে তারপর সেখানেই বসে পড়েছে। নির্বাক চোখে চেয়ে আছে পুরা খাতার অবশিষ্ট অংশের পানে। আবির শুধু খাতায় পুরায়নি, পুড়িয়েছে অষ্টাদশীর হৃদয়ে বাড়তে থাকা ভালোবাসাকে। আবির কিছু না বলেও বুঝিয়ে দিয়েছে আবিরকে ভালোবাসার যোগ্যতা মেঘের নেই। আবির ভাইয়ের ক্রোধান্বিত আঁকিতে অষ্টাদশীর কোমল মন ঝলসে গেছে। চোখ বেয়ে আজ এক ফোঁটা পানিও পড়ছে না। কেমন যেন পাথরের ন্যায় বসে আছে।
এক সপ্তাহ পর শুক্রবার সন্ধ্যাতে আবির বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তানভীর হাজির হলো সেখানে। আজ তানভীরের তেমন কোনো কাজ নেই, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করেছে। বিকেলের দিকে এমপির বাড়ি থেকেও ঘুরে এসেছে। কি করবে ভেবে না পেয়ে বড় ভাইদের সাথে আড্ডা দিতে আসছে। তানভীর হাসি মুখে সবার সাথে হ্যান্ডশেক করে একটা চেয়ার টেনে বসলো। সবাই তানভীরকে পেয়ে গণহারে প্রশ্ন করা শুরু করেছে, নির্বাচন নিয়ে, তানভীরের কাজ নিয়ে, এমপির কর্মসূচি নিয়ে। তানভীর যা জানে সব উত্তরই ঠিকঠাক মতো দিচ্ছে। আবির চুপচাপ বসে বসে ফোন চাপছে। আড্ডার কেন্দ্রবিন্দু তানভীর হওয়ায় মেঘের টপিক উঠতে বেশি সময় লাগলো না। এতদিন সবাই তানভীরকে আবিরের ছোট ভাই হিসেবে সম্বোধন করে এসেছে। রাকিব সব জানলেও বরাবরই সে ভদ্র মানুষ ছিল। তবে এখন সবাই মেঘের কথা জানে। মেঘ আর আবিরের কথা জানার পর আজই তানভীরকে পেয়েছে, তাই সবাই নতুনভাবে তানভীরের সাথে পরিচিত হচ্ছে। কথার কথা লিমন বলে উঠল, তানভীর, তুই তোর বোনকে আবিরের কাছে বিয়ে দিতে রাজি হয়েছিস কেন? তানভীর আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার বিশ্বাস ভাই আমার বোনকে সারা জীবন রাজরানী করে রাখবে। আমার বোনের জীবনে যত ঝড়ই আসুক না কেন, ভাইয়া সবসময় তার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। ভাই হিসেবের থেকে বেশি আমি কি চাইবো? রাসেল সঙ্গে সঙ্গে বলে উঠল, আমার একটা প্রশ্ন আছে। তানভীর বলল, বলো ভাইয়া। রাসেল একটু ভেবে বলল, এই যে তুই আবিরকে ভাইয়া ডাকিস, তোর বাকি ভাই বোনেরাও আবিরকে ভাইয়া ডাকে, তাহলে মেঘ কেন ভাইয়া ডাকে না? তানভীর সশব্দে হেসে উত্তর দিল, তোমার কি মনে হয় বনু ডাকিনি? সত্যি বলতে বনু আমায় ভাইয়া বলে অভ্যস্ত হয়ে গেছে, তাই ভাইয়াকে শুধু ভাইয়া ডাকতে পারে না। ভাইয়া দেশে ফেরার পর প্রথম প্রথম বনু ভাইয়াকে একবার আবির ভাইয়া একবার আবির ভাইয়া এমন করে ডাকতো। একদিন বড় আম্মুর সামনে আবির ভাই বলায় বড় আম্মু বললেন, ভাইয়ের নাম ধরে ডাকিস না, বড় ভাই বলে ডাকবি। লিমন বলল। পরে তানভীর আবিরের দিকে একবার তাকালো। আবির চুপচাপ বসে আছে, কারণ সে ভালো করে জানে তানভীর আসলে বন্ধুরা আবিরের কুকীর্তি জানতে চাইবে। আবিরকে চুপচাপ থাকতে দেখে তানভীর একটু সাহস নিয়ে পুনরায় বলা শুরু করলো। পর আর কি, বোনে কিছু বলার আগে ভাইয়া চিৎকার দিয়ে উঠছে। ভাইয়া বলে, ভাইয়া ডাকার কোনো প্রয়োজন নেই, যা ডাকছে তাই ডাকুক। বড় আম্মু এখান থেকে যাওয়ার পর বনু মজা করে বলছে। ভাইয়া সঙ্গে সঙ্গে বলে, বলে যদি আর একটা ভাইয়া ডাকিস তাহলে এমন থাপ্পড় দিব জীবনের মতো ভাইয়া ডাক বন্ধ হয়ে যাবে। সেই থেকে বনু আবির ভাই বলেই ডাকেন। সবাই আবিরের দিকে চেয়ে হাসছে। লিমন আবিরের উদ্দেশ্যে বলে, ভাই ডাক শুনতে কেমন লাগে বন্ধু? আবির বিরক্তি নিয়ে উত্তর দিল, ভাই ডাকটা অনেক কষ্টে সহ্য করে নিয়েছি, কিন্তু ভাইয়া ডাক সহ্য করতে পারবো না। রাকিব তানভীরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এমপির মেয়ের কি খবর রে? এখনো কি উল্টোপাল্টা কিছু বলে? তানভীর স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, মেয়ে ভালোই আছে, তবে ইদানিং আরেকটা কথা বলছে যেটা আমি ভাইয়াকেও বলিনি। আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কি বলেছে? তানভীর ঢোক গিলে আস্তে করে বলল, এমপির মেয়ের বোনেরও অনেক ভালো লাগছে। আবির কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল। তো তানভীর আস্তে করে বলল, এমপির ছেলে বউ মানে এমপির মেয়ে ভাবি বানাতে চায়। আবির বসা থেকে উঠে রাগান্বিত কণ্ঠে শুধালো। কি? তানভীর চেয়ার থেকে উঠে দৌড়ে গিয়ে রাকিবের পেছনে লুকিয়েছে। রাকিবও দাঁড়িয়ে পড়েছে। লিমন আর রাসেল সঙ্গে সঙ্গে আবিরকে ধরেছে। তানভীর রাকিবের পেছন থেকে উচ্চস্বরে বলে উঠল, তুমি এইভাবে আমায় মারতে পারো না, ভুলে যেও না আমি তোমার সম্বন্ধী হই। আবির রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই কথাটা মাথায় রাখি বলে আজ পর্যন্ত তুই আমার হাতে একটা মার খাসনি। রাকিব হাসতে হাসতে বলছে, তানভীর, তোর ভাগ্য ভালো, শালা হলে যে কি দশা হইতো তোর আল্লাহ ভালো জানেন। আবির রাগান্বিত কণ্ঠে বলল, তানভীর তোরে আগে না করেছিলাম, মেয়েকে ওই বাড়িতে নেওয়ার দরকার নেই। তুই জোর করেছিলি বলে আমি নিয়েছিলাম, তুই জোর করেছিলি বলে আমি নিয়েছিলাম। এমপির মেয়ের এমনি সহ্য হয় না, এখন আবার ভাই। ছেলের নাম কি? কই পাবো এটা বল শুধু। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, ছেলে ইউকে থাকে, ছেলে এসবের কিছু জানে না। এমপির মেয়েরই ভালো লাগছিল, আমি না করে দিছে। বলছি বোনও তোমার বউ, কাহিনী যেন না পারায়। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, আমায় আগে বলিসনি কেন? তানভীর তখনও রাকিবের পেছনে লুকিয়ে আছে। ধীর কণ্ঠে বলল, এখানে চারজনের সামনে বলেই চান পাঁচজনের কষ্টকর হয়ে যাচ্ছে। বাড়িতে আমায় একা পেয়ে মার যে দিবা না তার কি গ্যারান্টি আছে? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, এমপির মেয়েটা যদি ছেলে হইতো তাহলে এর খবর ছিল। এমপির ছেলে দেশে ফেলে জানিস তো? তানভীর চিন্তিত স্বরে বলল, কেন মারবা নাকি? কিন্তু ছেলে তো কিছু জানে না। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, সেটা সময় বলে দিবে। আরো ঘন্টা দুয়েক আড্ডা দিয়ে 10টার পরে বাসায় ফিরেছে দুই ভাই। মেঘের জন্য খাবার নিয়েছে, তবে সেই খাবার আজ আর আবির দেয়নি। তানভীরকে দায়িত্ব দিয়ে আবির নিজের রুমে চলে গেছে।
আবির চাইছে মেঘ তার সর্বোচ্চ চেষ্টাটা করুক। আবিরের জন্য যেন মেঘের পড়াশোনায় কোনো সমস্যা না হয়। মেঘকে শক্ত আর স্বাভাবিক করতেই আবিরের এত কঠিন পদক্ষেপ নেওয়া। অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে ভর্তি পরীক্ষা। মেঘ সকাল সকাল রেডি হয়ে নিচে নামলো। পরীক্ষার কান ঢাকা নিষেধ, এজন্যে হিজাব পরেনি আজ। খেতে বসেছে ঠিকই, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না। প্রিপারেশন আলহামদুলিল্লাহ, কিন্তু মাত্রাতিরিক্ত দুশ্চিন্তায় গত দুরাত ঘুমাতে পারেনি। গতকাল রাতেই ঠিক হয়েছে গাড়ি থেকে বাইকে গেলে সুবিধাজনক হবে, তাই তানভীর মেঘকে পরীক্ষার হলে নিয়ে যাবে। কিন্তু সকাল থেকে তানভীরের হদিস নেই, এখনো ঘুম থেকেই ওঠেনি। ইকবাল খান যেই না তানভীরকে ডাকতে যাবে তখনই চোখ পড়ল আবির রেডি হয়ে নামছে। ইকবাল খান আবিরকে দেখেই উচ্চস্বরে বলে উঠলেন, কিরে আবির, তুই কোথাও যাচ্ছিস নাকি? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, তানভীর একটু অসুস্থ, বলো মেঘকে আমি নিয়ে যেতে। যেহেতু আজ শুক্রবার, তাই ভাবলাম নিয়ে যাই। মোজাম্মেল খান বলে উঠলেন, ভালোই হয়েছে, ওই ছেলেটারে দিয়ে কোনো বিশ্বাস নেই। দেখা গেল যাইতে যাইতে পরীক্ষা শেষ হয়ে যাবে, তার থেকে তুই নিয়ে যা। আবির মৃদু হাসলেন। মালিহা খান ছেলেকে ডেকে বললেন, তোকে খেতে দিব? আবির খাবে না বলে বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে মেঘও বেরিয়েছে। সবাই গেট পর্যন্ত মেঘকে বুঝাতে বুঝাতে এগিয়ে দিয়ে এসেছে। 1 ঘন্টার মধ্যে উপস্থিত হলো পরীক্ষা কেন্দ্রে। চারিপাশে অসংখ্য শিক্ষার্থী আর তাদের সাথে অভিভাবক। শুধু বন্ধুরা মিলেও পরীক্ষা দিতে এসেছে। কেউ কেউ রাস্তার পাশে বসে পড়তে ব্যস্ত। মেঘ আশেপাশের পরিবেশ দেখে আরো বেশি শঙ্কিত হয়ে যাচ্ছে। এখনো গেট খোলা হয়নি। মেঘের আশেপাশে এত এত শিক্ষার্থী দেখতে ব্যস্ত, অথচ আবির মেঘের দিকে তাকিয়ে আছে। আবির হঠাৎই এই শীতল কণ্ঠে ডাকলো, মেঘ। মেঘ আবিরের মুখের পানে তাকিয়ে উত্তর দিল। আবির আকস্মিক দুহাতে আলতোভাবে মেঘের দুগাল স্পর্শ করে মেঘের চোখে চোখ রেখে নিরেট কণ্ঠে বলল, আমি গর্ব করে বলতে পারি, এখানে উপস্থিত হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে আমার মেঘ সবচেয়ে বেশি বুদ্ধিমতী। মুখে সেই অকৃত্রিম হাসিটা দেখতে চাই, যে হাসিটা শুধু বিজয়ের। আমার বিশ্বাস তুই পারবি। মেঘ নির্বাক চোখে তাকিয়েছে আবিরের মুখ বিবরে। মেঘকে ছেড়ে একটু দূরে সরে আবির পুনরায় পড়ল, টেনশন করিস না, বের হয়ে সোজা এখানে আসবে, আমি এখানে থাকবো। ততক্ষণে গেট খুলে দিয়েছে। হাজার হাজার পরীক্ষার্থী ভিড়ে মেঘও কেন্দ্রে ঢুকে গেছে। আবির বাহিরে অপেক্ষা করছে। পরীক্ষা মেঘের হলেও চিন্তা সব আবিরের। তার প্রথম আর একমাত্র চিন্তা অসময়ে দেশে ফেরা। ভেবেছিল ভর্তি পরীক্ষা শেষে ফিরবে, কিন্তু জয়ের জন্য তার হলো কই। দেশে ফেরার পর থেকে একটাই চিন্তায় আবিরের জন্যে মেঘের না কোনো সমস্যা হয়। 3 মাস যাবৎ কত কৌশলী না অবলম্বন করছে মেঘকে শক্ত করতে। আজকের পরীক্ষাতে বোঝা যাবে আবির কতটুকু সফল আর কতটুকু ব্যর্থ। কিছুক্ষণ হলো পরীক্ষা শেষ হয়েছে। এত এত পরীক্ষার্থীর ভিড়ে আবিরের দৃষ্টি করছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে। অবশেষে চোখ পড়ে তার অষ্টাদশীর পানে। দ্রুত পায়ে এগিয়ে আসছে, মুখে তার তৃপ্তির হাসি। খুশিতে জলজল করছে 2 আঁখি। এক নিমিষে আবিরের দুশ্চিন্তা উধাও হয়ে গেছে। মেঘ কাছাকাছি এসে খুশিতে গদগদ হয়ে বলল, আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালো হয়েছে। সঙ্গে সঙ্গে প্রশস্ত হলো আবিরের 2 ওষ্ঠ। ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলেছে। আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখন কি বাসায় যাবি? বাসায় যাওয়ার কথা শুনে মেঘের মনটা খারাপ হয়ে গেছে। 24 ঘন্টা বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। কোচিংয়ে যাওয়া বন্ধ হওয়ার পর শুধু একদিন ভাই বোনদের সাথে ঘুরতে বের হয়েছিল, সেই থেকে বলতে গেলে ঘরবন্দি। মেঘের মন খারাপ দেখে আবির পুনরায় প্রশ্ন করল, ঘুরতে যাবি? সহসা মেঘ হাসি মুখে আবিরের দিকে তাকিয়েছে, কিন্তু হাসিটা কয়েক সেকেন্ডে গায়েব হয়ে গেছে। মনে পড়ে গেল কিছুদিন আগের খাতা পুরানোর ঘটনা। যার মনে মেঘের জন্য বিন্দুমাত্র জায়গা নেই, তার সাথে কথা বলায় বেমানান। ওনার নাম লেখাতে যে মানুষটা কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ খাতা পুড়িয়ে ফেলেছেন, সেই মানুষটার থেকে দূরে থাকায় শ্রেয়। মেঘ মাথা নিচু করে উত্তর দিল, না, বাসায় চলে যাব। আবির কপাল কুঁচকে কেমন করে চেয়ে আছে। আবির খুব ভালো করে বুঝতে পারছে তার অষ্টাদশী অভিমান করে আছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, আগে চল খেতে যাই, তোর জন্য তাড়াহুড়ো করে সকালে না খেয়ে বের হয়েছি, খুব ক্ষুধা লেগেছে। আজ শহর জুড়েই জ্যাম। পরীক্ষার্থীদের ভিড়ে গাড়ি এক জায়গাতেই ঘন্টার পর ঘন্টা আটকে আছে। মেঘকে নিয়ে নাস্তা করে বেরিয়েছে। 1 ঘন্টায় বিশাল জ্যাম পেরিয়ে বাইক ছুটছে নিরুদ্দেশের পথে। মেঘ 2 বার জিজ্ঞাসা করেছে, কিন্তু আবির কোনো উত্তর দেয়নি। কোথায় যাচ্ছি? ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেছে এক অপরূপ সুন্দর জায়গায়। উত্তরা 15 নম্বর সেক্টরে সুপরিচিত সেই জায়গাটার নাম দিয়াবাড়ি। দিয়াবাড়ি সবসময় বেশ জনপ্রিয়, তবে শরৎকালে কাশফুলের শুভ্রতা এই স্থানের মাধুর্যতা কয়েক গুণ বেড়ে যায়। আকাশে যেমন সাদা মেঘেরা ঘুরে বেড়াচ্ছে, তেমনি প্রকৃতি জুড়েও সাদার মেলা। মুগ্ধ আখিতে কাশফুল দেখছে মেঘ। কাশফুলের শুভ্রতায় মেঘের মন ফুরফুরে হয়ে গেছে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আলতো হাতে কাশফুল ছুঁয়ে দিচ্ছে।
এদিকে আবির বাইকে হেলান দিয়ে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। মুহূর্তে আবিরের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা গেল। আনমনে বলে উঠল, মানুষ শুধু শরতে কাশফুলে মায়ে পড়ে, অথচ আমি প্রতিদিন প্রতিক্ষণ শুধু তোমার মায়ে পড়ে থাকি। মেঘের মনে আনন্দের সীমা নেই। আনন্দ হবেই না বা কেন? ঢাকা শহরে থেকেও এত বছরে কোনোদিন ওই জায়গায় আসতে পারেনি, শুধু দু একবার নামই শুনেছে। বাবা কাকারা ব্যবসার কাজে এতই ব্যস্ত থাকেন যে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার সময়ই নেই কারো। কাকামণি মাঝে মাঝে মেঘ, মিম আর আদিকে নিয়ে বের হলেও সেটা 3 মাসে একবার, অথচ আবির দেশে ফিরেছে সবেমাত্র 4 মাস হবে। এই অল্প সময়ে আবির মেঘকে নিয়ে ঢাকার আশেপাশে সব জায়গায় ঘুরে ফেলেছে। অবশেষে আজ কাশফুলের রাজ্যেও নিয়ে আসছে। ভাবতেই পারছে না মেঘ। আবির মেঘকে বুঝতে না দিয়ে মেঘের বেশ কিছু ছবি তুলেছে। ফোন পকেটে রেখে কতগুলো কাশফুল একসাথে এনে মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।